11:18। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কানে লাগছে। অন্ধকারের মধ্যে হালকা ড্রিম লাইটের আলোয় রুমের চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ঘুমের ভান ধরে পড়ে থাকা নুসরাত এবার উঠে বসল। আরশ নুসরাতের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। আইজান আরশের হাতের মধ্যে ঘুমিয়ে আছে। নুসরাত উকি মারল। আরশের শ্বাস-প্রশ্বাস ঘন, ঘুমন্ত ব্যক্তিদের শ্বাস-প্রশ্বাসের মতো। নুসরাত দুজনকে ঘুমাতে দেখে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়াল। আইজানকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আরশ। আরশের হাত আইজানের বুকের উপর থেকে ধীরে ধীরে সরিয়ে দিল। ঠোঁট কামড়ে আরশের দিকে তাকাল। ভয়ে ভয়ে কোলে তুলে নিয়ে অগ্রসর হল নিজের জায়গার দিকে। আইজানকে নিয়ে যেতেই আরশ চোখ মেলে তাকাল। নিজের পাশ খালি দেখে অধর প্রসারিত হয়ে গেল। আরশ নড়ল না। দেখতে চাইল নুসরাত কি করে। নুসরাত মাঝে নিয়ে শুইয়ে দিল আইজানকে। নড়াচড়া অনুভব করে আইজান চোখ মেলে তাকাল। নুসরাতকে তার দিকে ঝুঁকে থাকতে দেখে দাঁতবিহীন মারি বের করে হাসল। নুসরাত ও ছেলের সাথে তাল মিলিয়ে হাসল। আইজান মুখ দিয়ে আহু হা করে কথা বলছে। নুসরাত থুতনিতে চুমু খেল, গালে ঠোঁট দাবিয়ে চুমু খেল শব্দ করে। আইজান মায়ের সাথে তাল মিলিয়ে হাসল শরীর নাড়িয়ে। নুসরাত নাকের সাথে নাক ঘষল। আইজানের নাক চেপে ধরল। আইজান নাক মুখ কুচকে মায়ের দিকে তাকাল। নুসরাত ফিসফিস করে আইজানকে বলল, নাক বোচা কেন? ভবিষ্যতে এই সব বোচা নাক দিয়ে মেয়ে পটাতে পারবি না। এই দেখ, তোর মায়ের নাক একদম সোজা। দেখেছিস, প্রয়োজন হলে নাক টেনে সোজা করবি। এই সব বোচা নাকওয়ালা ছেলেদের প্রেমে কেউ পড়ে না। বুঝছিস? মেয়ে পটাতে হলে মায়ের মতো সুন্দর নাক হতে হবে। আবার ওই আরিশার নাক পাস না। শালার নাকটা পুরো বকের ঠোঁটের মতো সরু। আরশ নিজের নাকের এত বড় অপমান ঢোক গিলে সহ্য করে নিল। আইজান কি বুঝল মারি বের করে খিলখিল করে হেসে উঠল। হাসির সাথে স্বাস্থ্যবান শরীরটা নড়ে উঠল। নুসরাত আইজানের ঠোঁটে চুমু খেল, তারপর গালের কাছে নাক নিয়ে টেনে শ্বাস নিল। গ্রান ইন্দ্রিয়ে জনসন লোশনের মিষ্টি গ্রান লাগল। আইজান হাসল খিলখিল করে। নুসরাত নিজের মুখ নিয়ে আইজানের পেটে কাছে রেখে সুরসুরি দিল। আইজান পেটে সুরসুরি লাগতেই মারি বের করে গড়াগড়ি খেয়ে হাসতে লাগল। আরশ নিজেও হাসল। নুসরাত আইজানকে তর্জনী আঙ্গুল ঠোঁটে রেখে চুপ দেখাল। আইজান চুপ হয়ে গেল, মুখ দিয়ে শব্দ করল, উ আ উ। আইজানকে পেটের উপর বসিয়ে নুসরাত বুকে শুইয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, অনেক মজা হয়েছে, এবার ঘুমাও। আইজান উঠে বসতে চাইল। নুসরাত পিঠে থাপ্পড় দিয়ে শুইয়ে রাখল। আব্বা ঘুমিয়ে পড়ো, আগামীকাল আম্মা আর তুমি বাইরে যাব। নুসরাত পিঠে হাত বুলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ বলল। কিছুক্ষণ পর আইজান ঘুমিয়ে পড়তেই আরও শেষে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। গলার কাছে মুখ রেখে টেনে শ্বাস নিল। নুসরাত সরে যেতে চাইল। আরশ দু হাত দিয়ে চেপে ধরে গালে চুমু খেল। হাতে ভর দিয়ে নুসরাতের মুখের উপর নিজের মুখ রাখল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নড়বি না। নুসরাত মুখ সরিয়ে নিল। আরশ নুসরাতের মুখ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে আনল। ঠোঁট কামড়ে আইজানকে সহ পেঁচিয়ে ধরল। দেশে যখন ছিলি আইজানের কথা জানতি। নুসরাত কথা বলল না। আরশ নুসরাতের পেটে চিমটি কাটল। নুসরাত চিমটি কাটা জায়গা হাতের তালু দিয়ে ঢলে আরশের দিকে কঠিন চোখে তাকাল। কথা বলছিস না কেন? ইচ্ছে করছে না। আরশ মাথা দিয়ে নুসরাতের নাকে মারল। নাকের মারার 2 মিনিটের মাথায় হাঁচি দিতে শুরু করল। আরশ নুসরাতের চুল ধরে টেনে বলল, আইজানের কথা জানাসনি কেন আমায়? ইচ্ছে হয়নি। তোর ইচ্ছেতে সব। হ্যাঁ। আরশের রাগে নুসরাতের চুল ছিঁড়তে ইচ্ছে করল। নুসরাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আইজানের কথা জানাসনি কেন? শেষবার জিজ্ঞেস করছি নুসরাত। নুসরাত শ্বাস ফেলল ধীরে ধীরে। আরশের কথার কঠিন স্বরে জবাব দিল, আমি আপনার নখের যজ্ঞ নই, তাই ভাবলাম অযোগ্য একটা মেয়ের পেটে আপনার সন্তান আসছে, এটাই আপনার জন্য বড় লজ্জাজনক। বলে আরও লজ্জা দিয়ে কি লাভ? তাই জানাইনি। আরশ নুসরাতের গাল চেপে ধরল এক হাত দিয়ে। এক হাত দিয়ে চুল টেনে ধরল। তুই এখনো 2.5 বছর আগের কথা নিয়ে পড়ে আছিস। 2 যোগ চলে গেলে ওপরে থাকব। যা পড়ে থাক। আমার কি? আরশ নুসরাতের গাল ছেড়ে দিয়ে আইজানকে টেনে নিয়ে গেল নিজের কাছে। নিজের পেটে ওপর শুয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। নুসরাত হা করে তাকিয়ে তাকল। চিৎকার করে বলল, আমার বাচ্চা। আরশের রুর গলার আওয়াজ, কিসের তোর বাচ্চা? এটা আমার বাচ্চা। বললেই হলো। হ্যাঁ হলো। নুসরাত আরশের পিঠে থাপ্পড় মেরে বলল, অনেক সহ্য করেছি, আমার বাচ্চাকে দিন।
আমি 9 মাস পেটে রেখেছি আর আপনি এখন বলছেন আপনার বাচ্চা। আরশ দিল না। নুসরাত আরশের টি শার্ট ধরে টেনে ফিরাতে পারল না। আইজানের দুঃখে কান্না করে দিল। আরশ কান্নার শব্দ শুনে মাথা কাত করে পিছু ফিরল। নুসরাতকে ভেঙ্গিয়ে দাঁত কেলিয়ে হাসল। তুই আইজান হওয়ার পর থেকে ন্যাকা হয়ে গিয়েছিস। কথায় কথায় কান্না করে বসিস। নে তোর বাচ্চা। আইজানকে নিজের পেটের উপর রেখে এক হাত দিয়ে চেপে ধরল। নুসরাতকে টেনে নিজের এক হাতের উপর শুইয়ে দিল। এভাবে ঘুমালে ঘুমা নইলে ভাগ এখান থেকে। আমার বাচ্চা পাবি না তুই। শুনে রাখো এটা আমার বাচ্চা। নুসরাত কথা বাড়াল না। আইজানকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আরশের হাতের উপর। আরশ নিজের হাত আইজানের উপর থেকে নিয়ে এসে নুসরাতের হাতে উপর রাখল। অন্ধকারে ঠোঁটে ভেসে উঠল মৃদু হাসির রেখা। যা না দেখল নুসরাত, আর না দেখল অন্য কেউ। ফ্রান্সে সকাল 11:40। ইশরাত গলায় স্কার্ফ পেঁচিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হল। ঠোঁটে মৃদু মন্দ হাসি। ইশরাতের হাতে ঠান্ডা লাগায় হাত ওভারকোটের পকেটে ঢুকিয়ে নিল। ছোট খাটো স্টোরের সামনেই দাঁড়াতেই স্টোরের ছেলেটা এগিয়ে আসল। ইশরাতকে জিজ্ঞেস করল, কমেন্ট পুইস যে ভৌসাইদার? ইশরাত হা করে তাকিয়ে রইল। এখনও পর্যন্ত সে ফ্রান্সি ভাষা আয়ত্তে আনতে পারেনি, তাই ছেলেটার কথার কিছু বুঝল না। আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন? ছেলেটা টেনে টেনে জোড়া লাগিয়ে বলল। লিটল বিট। ইশরাত হেসে বলল চলবে। ছেলেটা ও সৌজন্যতামূলক হাসল। প্রেগন্যান্সি কিট আছে? ছেলেটা মাথা নাড়িয়ে প্রেগন্যান্সি কিট এনে দিল। ইশরাত টাকা দিয়ে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হল। অ্যাপার্টমেন্টে গিয়ে দেখল জাইন চলে এসেছে। ইশরাতকে বাহিরে থেকে আসতে দেখে চোখ তুলে একবার তাকিয়ে কাজে বিজি হল। ইশরাত শুধু জিজ্ঞেস করল, কখন এসেছেন? 5 মিনিট আগে। ইশরাত কথা বাড়াল না। ওয়াশরুমে ঢুকল। কিট দিয়ে প্রেগন্যান্সি চেক করার পর যখন দেখল কিটে পজিটিভ আসছে, ইশরাতের হাত ঝড়ের গতিতে কাঁপতে লাগল। হাতের সাথে তাল মিলিয়ে পাসহ পুরো শরীর কাঁপতে লাগল। নিজেকে সামলে কোনো রকম ওয়াশরুমে থেকে বের হল ইশরাত। এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। জাইনের সামনে গিয়ে দাঁড়াল। জাইন ইশরাতকে সামনে এসে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকাল। কি হয়েছে? ইশরাত থরথর করে কেঁপে উঠল। জাইন উঠে দাঁড়িয়ে ইশরাতের কাঁধ চেপে ধরল। কি হয়েছে? এরকম অস্বাভাবিক আচরণ করছো কেন? জাইন ইশরাতের এক হাত চেপে ধরল। ইশরাত ঢোক গিলে প্রেগন্যান্সি কিট জাইনের দিকে এগিয়ে দিল কাপা হাতে। জাইন প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে ভ্রু কুঁচকে ইশরাতের দিকে তাকাল। কি? ইশরাত অতিরিক্ত উত্তেজনা আমতা আমতা করতে লাগল। ওটা দেখুন। জাইন কপালে ভাঁজ ফেলে তাকাল। যখন দেখল কিটে পজিটিভ আসছে জাইনের নিজের হাত কেঁপে উঠল। হাত থেকে শব্দ করে পড়ে গেল প্রেগন্যান্সি কিট। ইশরাতের দিকে তাকাতেই দেখল ইশরাত সমান হারে কাঁপছে। জাইন ঢোক গিলে বলল, ইশরাত বসো। ইশরাত বসল। জাইন নিজেও বসল ইশরাতের পাশ ঘেঁষে। হাত পা দুজনের কাঁপছে। জাইন ইশরাতের হাত চেপে ধরে কাছে আনল। দুজন দুজনের দিকে তাকিয়ে হাত পা কাঁপা দেখে শব্দ করে হাসল। তারপর সোফায় শরীর এলিয়ে শুয়ে পড়ল। জাইন ফিসফিস কণ্ঠে বলল, ধন্যবাদ তোমাকে রেই। অনেক অনেক ধন্যবাদ, এত মিষ্টি একটা অনুভূতি অনুভব করানোর জন্য। দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সবথেকে বড় উপহার এটা আমার জন্য। ইশরাতের টনক নড়ল। হ্যাঁ, আজ তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। একটা স্পেশাল দিনে আরও একটা স্পেশাল খবর। এই দিনটা তার জন্য সত্যি একটা লাকি দিন। আপনাকেও ধন্যবাদ, আমাকে এরকম একটা অনুভূতির সাথে পরিচিত করানোর জন্য। আর দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। 4 মাস পরের কথা। ইশরাতের পেট অস্বাভাবিক রকম ফলে গেছে। জাইন 4 মাসের সময় এমন পেট ফোলা দেখে চিন্তিত হয়ে পড়ল। ডাক্তারের কাছে যাওয়ার পর জানালো এসব নরমাল, অনেক ক্ষেত্রে এরূপ পেট ফলে যায়। প্রেগন্যান্সির জন্য ইশরাতের মেজাজ সবসময় খিটখিটে থাকে। জাইনের সাথে ভালো কথা বলতে গেলে ঝগড়া লেগে যায় ইশরাতের। জাইন শান্তশিষ্ট মেজাজের হওয়ার জন্য ধৈর্য ধরে সব সহ্য করছে। সেদিন খেতে গিয়ে সব উগলে ফেলে দিল ইশরাত। একে তো অস্বাভাবিক পেট ফোলা, 2 খাবার খেতে পারে না, তার উপর ইশরাত সারাক্ষণ মেজাজ খারাপ হয়ে থাকে। ভালো কথা মুখ দিয়ে বের হতে গিয়ে তেতো কথা বের হয়। রুম একটু অগোছালো দেখলেই চিৎকার করা শুরু করে। ইশরাতের মাতৃকালীন অত্যাচার জাইন মুখ বুজে সহ্য করছে। এটা তো সামান্য। নুসরাতের কথা মনে হলো তো তার মাথা ঘুরে এখনও। শেষ রাতের দিকে মেয়েটা তাকে আর ইশরাতকে কিরূপ অত্যাচার করত তা ভাবতেই গা শিউরে উঠে এখনও। কি ভয়ঙ্কর ছিল দিনগুলো।
আজ ইসরাতকে ডাক্তার দেখাতে গিয়ে জাইন জানতে পারল ইসরাতের প্রেগন্যান্সির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার নিশ্চিত করেছেন কোনো কিছু হবে না। জাইন অ্যাপার্টমেন্টে ফিরার পর থেকে চোখমুখ অন্ধকার করে বসে আছে। দুপুরের খাবার খেতে গিয়ে ইসরাত বমি করে ভাসিয়ে দিল। জাইন ইসরাতের দিকে তাকাল। গুলুমুলু মেয়েটা রোগা হয়ে গিয়েছে আগের তুলনায়। গলার, শরীরের হাড্ডি বের হয়ে গিয়েছে। সব কিছু পরিষ্কার করে জাইন ইসরাতকে ড্রয়িং রুমে ডেকে পাঠাল। ইসরাত এসে বসল। নাকে কিছু একটার গন্ধ লাগতেই পেট ঠেলে বমি বের হতে চাইল। ইসরাত কপালে ভাঁজ নিয়ে জাইনের দিকে তাকাল। কি ডাকছেন কেন? জাইন ঠোঁট কামড়ে বলল, এবর্ষণ করে ফেলি রে, আমার বেবি চাই না। ইসরাত জাইনের দিকে শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে চলে গেল রুমে। রুমের দরজা বন্ধ করল ভিতর থেকে শব্দ করে। জাইনের সাথে কোনো রূপ বাক্য ব্যয় করল না। এক সপ্তাহ পরের কথা। ইসরাত রাগ করে জাইনের সাথে কথা বলে না, এবর্ষণ করানোর কথা বলার পর থেকে। জাইন রাগ ভাঙ্গানোর চেষ্টা অনেকভাবে করেছে কিন্তু ইসরাত ঠায় হয়ে রয়েছে। রাতে ইসরাত একা বেডে শুয়েছিল। জাইন ইসরাতকে পিছন থেকে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরল। ইসরাত জাইনের হাত ছাড়ানোর চেষ্টা করল, জাইন ছাড়ল না, উল্টো আরও শক্ত করে ধরল। জাইন ইসরাতের ঘাড়ে মুখ গুজে বলল, রেই আমার সাথে কথা বল, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ইসরাত জাইনের সাথে কথা বলল না, শুয়ে থাকল চুপচাপ। রেই আমার দিকে তাকাও। ইসরাত চুপ। জাইন জোর করে ইসরাতকে নিজের দিকে ফিরাল। জাইন ইসরাতের নাকে, মুখে, গালে, চোখের পাতায়, ঠোঁটে চুমু দিল। রাগ ভাঙ্গানোর চেষ্টা করল। কাদো কাদো গলায় বলল, প্লিজ রেই, ফর গিভ মি। সরি রেই, আম রিয়েলি সরি। ইসরাত বেড থেকে উঠে বসল। জাইন কান্না চোখে ইসরাতের দিকে তাকিয়ে রইল। ইসরাত হাত বাড়াতেই জাইন ঝড়ের গতিতে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত হেসে উঠল। জাইন ইসরাতের কাছে গিয়ে পেটে চুমু খেল। ফিসফিস করে পেটের কাছে বলল, পাপা সরি, পাপাকে মাফ করে দাও, আর এরকম কথা আমি জীবনে মুখে আনব না। আই এম সরি। সন্ধ্যা বেলা। আইজান বিছানার উপর বসে খেলা করছে। নিজে নিজে কথা বলছে, আমা, আবা, দাইদ্দা, নাইন্না। নুসরাত শুকনো কাপড় গুছিয়ে কাবার্ডে রাখছে আর ছেলের সাথে কথা বলছে। আইজানের মাড়ি দিয়ে ছোট ছোট সূচাল দাঁত বের হয়েছে। যখন খিলখিল করে হাসে তখন দাঁতগুলো দেখা যায়। আমা মা। নুসরাত আইজানের দিকে তাকিয়ে হাসল। কাপড় রাখতে রাখতে বলল, বলুন আব্বা। নাই নাই। নুসরাত হেসে উঠল। মাথা দিয়ে আইজানের কপালে ধূপ ধাপ মারল। আব্বা আমার কি বলিস? এসব আমি বুঝি না। তোর নাই জাপানিজ কথা। আইজান খিলখিল করে হাসল। মুখ দিয়ে শব্দ করল, আমা মা। জি আব্বা। আরশ এসে দেখল মা ছেলে দুজন মিলে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আরশ কোট সোফার উপর রেখে লাফ মেরে বিছানায় উঠে দুজনকে জড়িয়ে ধরল। নুসরাত উপরে থাকায় ব্যথা পেল। নাক মুখ কুচকে বলল, কোন জলহস্তি রে? আমার উপর উঠেছে। আরশ নুসরাতের কানের কাছে চুমু খেল। আইজানকে নিতে চাইল, নুসরাত শক্ত করে ধরল। আরশ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলল, ছাড় আমার ছেলেকে। কিসের ছেলে? আরশ একপাশ টেনে ধরল, নুসরাত অন্য পাশ টেনে ধরল। আইজান আরশ আর নুসরাতের দিকে ভয়ার্ত চোখে তাকাল। দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভয় কেঁদে উঠল। নুসরাত ছেড়ে দিল আইজানের পা। আরশ নুসরাতের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আইজানকে কোলে নিয়ে হাঁটতে শুরু করল। আইজানের কান্না থামতেই সে মায়ের কোলে আসার জন্য মুচড়ামুচড়ি শুরু করল। নুসরাত আরশকে তাচ্ছিল্য করে হেসে উঠল। হাত বাড়িয়ে কোলে নিল আইজানকে। আইজান লাফ মেরে চলে আসলো নুসরাতের কাছে। আমার আব্বাটা। নুসরাত গালে চুমু খেল। আরশ নুসরাতের কোমর চেপে ধরে কাছে টেনে আনল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, চল একটা গেম খেলি। আইজানকে বিছানা ছেড়ে দিব, ও যার দিকে যাবে তার কথায় সব হবে। নুসরাত হাসল। আইজানকে বিছানায় বসিয়ে দিতেই সে উঠে দাঁড়িয়ে গেল। নুসরাত আবার বসিয়ে দিল। বলা যায় না কখন আবার পড়ে গিয়ে ব্যথা পায়। নুসরাত আর আরশ হাত বাড়িয়ে দিল। আরশ আইজানকে ডাক দিল তার কাছে আসার জন্য দুই হাত বাড়িয়ে। নুসরাত মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রইল, হাত বাড়িয়ে। আইজান আরশের দিকে তাকিয়ে আরশের দিকে হামাগুড়ি দিয়ে যেতে লাগল। আরশ বিজয়ের হাসি হাসল। নুসরাতকে জিহ্বা বের করে ভেঙ্গাল। নুসরাত হেরে গিয়ে অনির্ভেজাল হাসি দিল। আইজান আরশের কাছে এসে নুসরাতের দিকে চলে গেল। ধপ করে আরশের হাসি নিভে গেল। নুসরাতের হা হা করে হেসে উঠল।
হাসির শব্দে পুরো রুমে ঝংকার তুলল। আইজান মায়ের হাসির সাথে নিজেও মুখে হাত ঢুকিয়ে হেসে উঠল। রাত ৮টা। আরশ নুসরাতের পাশে শুয়ে অনেকক্ষণ ধরে মুচড়ামুচড়ি করছে। নুসরাত আরশের দিকে তাকাল। কপালে ভাঁজ ফেলে শীতল গলায় জিজ্ঞেস করল, কি? আরশ নখ মুখে ঢুকিয়ে কামড়াতে কামড়াতে দুঃখী গলায় বলল, এই আইজানটা গাধা হয়েছে। নিজের বাপকে চেনে না, এটা আমার সন্তান হতেই পারে না। নুসরাত আরশের ফালতু কথায় কান দিল না। আইজানের পিঠে হাত বুলিয়ে দিল। ঠোঁটে চুমু খেল। আরশ হিংসার চোখে তাকালো আইজানের দিকে। নুসরাতের হাত চেপে ধরে বলল, তুই যতটা আদর আইজানকে করিস ততটা আদর আইজানের বাপকে করিস না। নুসরাত রাগী চোখে তাকাল। আরশের মুখ ঠেলে সরাতে সরাতে বলল, আইজানের বাপ বাচ্চা নয় যে, তাকে আদর করতে হবে। আরশ নাক ফুলিয়ে নিল। নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমার আরেকটা বাবু চাই? নুসরাত আরশের কথায় নড়ল না। মুখ ঘুরিয়ে রেখে আরশকে খোঁচা মেরে বলল, আবার অজ্ঞান হওয়ার ইচ্ছা আছে? আরশ থতমত খেল। ঢোক গিলে আমতা আমতা করে বলল, ওটা অতিরিক্ত উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এইবার ও অতিরিক্ত উত্তেজিত হয়ে মরে টরে যান তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? আরশ নাক ফুলিয়ে তাকাল নুসরাতের দিকে। রাগ করে গালে কামড় মারল। নুসরাত নড়ল না। তুই আমাকে খোঁটা দিচ্ছিস অজ্ঞান হওয়ার? ওটা তো অতিরিক্ত জার্নি আর ক্লান্তির জন্য বেহুশ হয়ে গিয়েছিলাম। নুসরাতের নির্লিপ্ততা গলার আওয়াজ। হ্যাঁ খোঁটা দিচ্ছি। দূরে সরুন তো, এক বাচ্চার বাপ হয়েও ঘষাঘষি শেষ হয়নি। আমার সাথে কি মধু লাগানো যে সারা দিন রাত চিপকে থাকেন? আরশ মাথা নাড়াল। নুসরাতের উপর দিয়ে লাফ মেরে আইজানের পাশে গেল। আইজানকে টেনে নিজের অন্য পাশে নিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল শক্ত করে বুকের সাথে। আইজান বাপের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট টেনে কেঁদে উঠল। আরশ রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করল। অসহায় চোখে নুসরাতের দিকে তাকিয়ে বলল, রোমান্সি তো করতে পারলাম না ঠিকভাবে, আর বাচ্চা পয়দা হয়ে গেল। আইজানের দিকে রাগী চোখে তাকিয়ে আরশ বলল, তোকে কে বলেছিল এত তাড়াতাড়ি আসার কথা? আসার সময় পেলি না? আরেকটু রোমাঞ্চ করার পর আসলে কি হতো? থাপড়ে লাল করে ফেলবো আরেকবার আমার বউয়ের পাশ ঘেঁষবি তো? আইজান আরশের দিকে তাকিয়ে কেঁদে উঠল শব্দ করে। নুসরাত বাপ ছেলের দিকে তাকিয়ে হিহি করে হেসে উঠল। আরশের ধমক খেয়ে আইজান হাত বাড়িয়ে দিল নুসরাতের কাছে আসার জন্য। নুসরাত আরশকে ডিঙ্গিয়ে আইজানকে নিজের কাছে আনতে আনতে বলল, আমার মা পাগলা ছেলে। আমার আব্বাটা। আরশ আইজান আর নুসরাতকে ভেঙচি কাটল। আইজানের গাল চেপে ধরে চিমটি কাটল। নুসরাতের নাক চেপে ধরে মাথা দিয়ে কপালে মারল। ভেঙ্গিয়ে বলল, আমার মা পাগলা ছেলে। আমার আব্বা শর্মা ছেলে আমার কাছ থেকে। যত্ত সব ন্যাকামি। ২৯ এপ্রিল ২০২৭। অন্ধকার রাত। থাই গ্লাসের বাহিরে সাদা কণা ঝরে পড়ছে। আকাশ থেকে নিচে নেমে আসছে সাদা সাদা কণা। কণাগুলো গাছের শাখা প্রশাখা পাতার কোণে কোণে আটকে আছে। কংক্রিটের রাস্তার উপর কণাগুলো পড়ে সাদা বর্ণ ধারণ করেছে। দেখতে যতটা মণিমুগ্ধকর লাগছে ততটা রাস্তায় হাঁটতে গেলে ভয়ঙ্কর। জাইন কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে বাহিরে। এই অসময় কেন স্নোফল হচ্ছে? এসব প্রাকৃতিক চিন্তা পাশে রেখে চুপচাপ বসে রইল। ইশরাত নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। জাইন চিন্তিত মুখে ইসরাতের দিকে তাকিয়ে আছে। গত ২ দিন যাবৎ তার চোখে ঘুম নেই, চোখ থেকে ঘুম হাওয়া হয়ে গিয়েছে। ইসরাতের ডেলিভারি ডেট ২ দিন আগে পেরিয়েছে। ক্রিস্টেবেলা নিশ্চিত করেছেন কোনো কোনো ক্ষেত্রে এরকম হয়ে থাকে। টাইম পেরিয়ে যাওয়ার পর বেবি জন্ম নেয়, তাই চিন্তা করার কিছু নেই। তবুও জাইনের চিন্তার অবসান ঘটেনি। জাইন ইসরাতের দিকে তাকিয়ে তাকতে তাকতে পা ফেলে এগিয়ে আসল। সিঙ্গেল বেডের পাশ ঘেঁষে বসল জাইন। ইসরাতের হাত চেপে ধরে কেঁদে উঠল। চোখের কোণ গলে বেরিয়ে আসল জলের ফোয়ারা। জাইন ইসরাতের হাতে চুমু খেল অনেক সময় নিয়ে। ইসরাতের হাত দিয়ে নিজের চোখ মুছে নিল। হাত বাড়িয়ে ইসরাতের মুখে হাত বুলিয়ে দিল। সময়ের সাথে জাইনের শরীর কেঁপে উঠতে লাগল। ইসরাতের পেটের কাছে মুখ গুজে ফিসফিস করে বলল, আমার বেবি চাই না। আমি তোমাকে চাই রে, তোমাকে। জাইন ডুকরে কেঁদে উঠল। চোখের জল বেডে ঘষে মুছে নিল। ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলে আসো। দুজন মিলে যা যা ভোগান্তি দিচ্ছ চলে আসার পর দুজনের একজনের কাউকে ছাড়ব না। এক পায়ের উপর দাঁড় করিয়ে দুজনকে শাস্তি দিব। জাইন কথাটা বলার পর ইসরাতের পেটের উপর দিয়ে দুটো পা ভেসে উঠল। জাইন অবাক হয়ে তাকাল।
ইসরাতের পরনে হসপিটাল অথরিটি থেকে কাপড় পরানো থাকায় সাথে কাপড়টা পাতলা হওয়ার দরুন কাপড়ের উপর দিয়ে পা ভাসছে। সময়ের সাথে পা ভেসে উঠা বাড়তে লাগল। ইসরাত নড়ে চড়ে শুয়ে মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের করল। ব্যথার জন্য নাক মুখ কুঁচকে রেখেছে। জাইন ইসরাতের মুখের দিকে তাকিয়ে যে জায়গায় পা ভেসে উঠছে সে জায়গায় হাত বুলিয়ে দিল। ইসরাতের দিকে তাকিয়ে জাইনের চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। 30 এপ্রিল 2027। রাতে ঘুম না হওয়ার দরুন জাইনের চোখের নিচে কালো আভা পড়েছে। চোখ ফলে আপেলের মতো হয়ে আছে। জাইন ইসরাতের দিকে তাকাল। এখনও ঘুমিয়ে আছে। ঠোঁট কামড়ে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কপালে চুমু খেয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল ক্রিস্টেবেলার কেবিনের দিকে। বাহিরে দাঁড়িয়ে নক করল। ক্রিস্টেবেলা ভিতর থেকে বলল, কামিং। জাইন দরজা ঠেলে ভিতরে ঢুকল। ক্রিস্টেবেলা কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল। জাইনকে দেখে অধর মেলে হাসল। নরম কণ্ঠে জাইনকে বলল, গুড মর্নিং মিস্টার জাইন। ক্রিস্টেবেলা যতটা নরম কণ্ঠে অভিবাদন জানালো জাইন ততটা শক্ত কণ্ঠে বলল, মর্নিং। ক্রিস্টেবেলার মুখের হাসি ধপ করে নিভে গেল। মনে মনে ভেঙচি কাটল। লোকটা কি হাসতে জানে না? সুন্দর করে গুড মর্নিং ও কি বলতে পারে না? ক্রিস্টেবেল সৌজন্যতামূলক হেসে বলল, সিট ডাউন মিস্টার জাইন। দাঁড়িয়ে আছেন কেন? জাইন চেয়ার টেনে বসে পড়ল। ক্রিস্টেবেলা 2 হাত টেবিলে এনে ভাঁজ করে রাখল। জাইন ক্রিস্টেবেলার দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না। টেবিলের দিকে তাকিয়ে বলল, সি সেকশন করে ফেলুন। ক্রিস্টেবেলার মুখে রাগের আভা ফুটে উঠল। এই মাথা মোটা লোককে বুঝাচ্ছে গত 2 দিন ধরে নর্মাল ডেলিভারি করা সম্ভব, তবুও এই লোক সি সেকশন বলে বলে মাথা খারাপ করে ফেলছে। ক্রিস্টেবেলা তার হাতের কলম ছুঁড়ে ফেলল টেবিলের উপর। 2 হাত টেবিলের উপর রেখে জাইনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। রাগ সামলে বলল, আমাদের হসপিটালের কিছু রুলস রেগুলেশন আছে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা নড়াচড়া করছে এবং নর্মাল ডেলিভারি করা সম্ভব ততক্ষণ পর্যন্ত যেন আমাদের প্রচেষ্টা জারি রাখি। ঈশ্বরের কাছে শুকরিয়া করুন আপনার স্ত্রী এবং সন্তানেরা ফিট এন্ড ফাইন আছে। আমরা আমাদের রুলস রেগুলেশন তো আর আপনার জন্য ভাঙতে পারি না। আর আপনি এত ডেসপারেট হচ্ছেন কেন মিস্টার জাইন? জাইন হাতের কাছে থাকা রবিস কিউব ছুঁড়ে ফেলল। দূরে পড়ে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ক্রিস্টেবেলা ভয় পেয়ে তাকালো দরজার দিকে, যেখানে রবিস কিউব পড়ে আছে। নিজেকে ধাতস্থ করে চোখ ফিরিয়ে নিয়ে আসলো ক্রিস্টেবেলা। জাইনের দিকে পূর্ণ দৃষ্টি দিল। জাইন রাগে কাঁপছে। বসা থেকে উঠে দাঁড়াল। ক্রিস্টেবেলার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমার স্ত্রী আর সন্তানদের যদি কিছু হয় আপনাদের কাউকে আমি ছাড়ব না। এই হসপিটালের নামে কাজ করব। এই হসপিটাল বন্ধ করিয়ে ছাড়ব। আপনার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিব, একটাকেও ছাড়ব না। জাইন রাগে ফুঁসছে। চোখের সাদা অংশ লাল হয়ে আছে। ক্রিস্টেবেলার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলছি সি সেকশন করানোর জন্য তাহলে তোরাকে নর্মাল ডেলিভারি করার। আমাদের হসপিটালের কিছু রুলস রেগুলেশন আছে। কিসের রুলস রেগুলেশন? তুই কে নর্মাল ডেলিভারি করার? আমি যখন বলছি সি সেকশন তাহলে সি সেকশন করো না তুই। জাইন আঙ্গুল তুলে ক্রিস্টেবেলাকে বলল, আমার বউ বাচ্চাদের কিছু হলে সবগুলোকে গলা টিপে হত্যা করব। মাথায় তুলে আছাড় মারব এক একটাকে। সবার আগে তোকে মাথায় তুলে আছাড় মারব। তুই কেন সি সেকশন করিসনি মনে রাখিস। আর আমি ডেসপারেট হব না তো কি তুই হবি ডেসপারেট? জাইনের কথা বুঝল না ক্রিস্টেবেলা। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। বুঝল জাইন ভালো কিছু বলেনি তাকে। জাইন রাগ দেখিয়ে বড় বড় পা ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। ক্রিস্টেবেলা হেসে জাইনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। জাইনের পরনে 2 দিন। ক্রিস্টেবেলা নিজেকে শুধরে নিয়ে বলল, না না 3 দিন আগের শার্ট। ইন করা শার্ট প্যান্টের বাহিরে বেরিয়ে আসছে। জায়গায় জায়গায় ভাঁজ পড়ে আছে। ক্রিস্টেবেলা বিড়বিড় করে বলল, সাচ আ ক্রেজি পারসন। ক্রিস্টেবেলা মাথা 2 দিকে নাড়িয়ে হাসল। হেসে ফাইল দেখতে ব্যস্ত হল। তার এই 10 বছরের ক্যারিয়ার জীবনে এই প্রথম এমন বউয়ের জন্য ডেসপারেট লোক দেখছে। চশমা ঠেলে নাকের ঢায় তুলে ফাইল দেখতে লাগল। ভিডিও কলে কথা বলছে নুসরাত। মোবাইল বালিশের সাথে রেখে আইজানের ডায়পার চেঞ্জ করছে। ডায়পার চেঞ্জ করা শেষে নুসরাত আইজানকে দাঁড় করিয়ে প্যান্ট দিল। কোলে তুলে নিয়ে ফোনের দিকে তাকাতেই আইজান ইসরাতকে ডাক দিল, আম্মা। ইসরাত হেসে উঠল। আইজানের দিকে তাকিয়ে বলল, জি আব্বা। আইজান খিলখিল করে হেসে উঠে নুসরাতের কাঁধে মাথা রাখল। নুসরাত ইসরাতের দিকে তাকাল। ইসরাত আগের তুলনায় রোগা হয়েছে।
শরীর থেকে পেট আলাদা হয়ে গিয়েছে। মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে। নুসরাতকে ইশরাত জিজ্ঞেস করল, রোগা হয়ে যাচ্ছিস কেন? নুসরাত কিছু বলার আগেই আইজান কোল থেকে নেমে গেল। বিছানায় গড়াগড়ি খেয়ে বলল, ইশরাত। ইশরাত খিলখিল করে হেসে উঠল। আইজানকে বলল, জি আব্বা। আইজানও খিলখিল করে হেসে উঠল। বিছানার এপাশ থেকে অপাশে গেল, আবার হাসল। ইশরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাল। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, ডায়েটে আছি। ইশরাত গম্ভীর গলায় বলল, কেন? নুসরাত বলল, মোটা হয়ে যাচ্ছি, শরীর নিয়ে হাঁটতে পারি না। আইজান বিছানায় গড়াগড়ি খেয়ে বলল, আটা আটা। ইশরাত। নুসরাত ক্যামেরা ঘুরিয়ে দিল আইজানের দিকে। আইজান খিলখিল করে হাসল। বালিশের কোণার মুখ লুকাল। নুসরাত নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিল। ইশরাত বলল, ঠিক তো, স্বাস্থ্য আছে, দেখতে ভালো লাগে তো। রোগা হচ্ছিস কেন? নুসরাত কিছু বলার আগেই ওয়াশরুমের দরজা খুলে তোরাক করে আরশ বের হয়ে আসল। দেখে মনে হলো তড়িগড়ি করে পেটে কোনোরকম টাওয়াল বেঁধে বের হয়েছে। টি শার্ট টেনে টুনে পরে দৌড়ে এসে নুসরাতের হাত থেকে মোবাইল কেড়ে নিল। ইশরাতকে উদ্দেশ্য করে বলল, জানিস ইশরাত, তোর বোন কি করেছে? তুই জানবি কিভাবে, দাঁড়া আমি বলছি। এই যে, আমার ম্যাডাম সামনের সপ্তাহ থেকে অফিস জয়েন করছেন। এই জন্য ডায়েট করে ম্যাডাম রোগা হচ্ছেন, যাতে নিউজ পেপারে ম্যাডামের ছবি বের হলে পুরুষ মানুষের নজর কাটতে পারেন। আবার কোনো ডিল সাইন করার পর যখন ম্যাডামের আর ডিলারের পিক সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে, তখন মানুষ যেন বলে দেই মেড ফর ইচ আদার। নুসরাত আরশকে ভেঙচি কেটে মোবাইল টেনে নিয়ে নিল। আরশ 3/4 প্যান্ট পরে আসলো ধীরে সুস্থে। আইজান বিছানায় শুয়ে মা বাবার ঝগড়া দেখছে। নুসরাত বলল, ভাইয়ার কথায় কান দিস না। আরশ দৌড়ে এসে নুসরাতের হাত থেকে ফোন কেড়ে নিল। জানিস ইশরাত, আমি ওকে বললাম তুই আইজানকে সাথে করে নিয়ে অফিসে যাবি। এই মহিলা কি বলে জানিস? পারবো না। বাচ্চা নিয়ে কেন অফিস করতে যেতে পারবে না? ওটা ওর বাচ্চা না, ওই বাচ্চার মাও না। অফিসে বাচ্চা নিয়ে গেলে তো বুঝতে পারবে সকলে ও একজন বিবাহিত মহিলা। নুসরাত ফোন কেড়ে নিল আরশের কাছ থেকে। আরশের চুল টেনে ধরে বলল, আপনি যখন নেচে কুদে একা একা অফিসে যান তখন আমি কিছু বলি, তাহলে এখন চেঁচামেচি করছেন কেন? আইজান বিছানায় শুয়ে রয়েছে, দুপা উপরে তুলে। জাইন ইশরাতের পিছন থেকে গম্ভীর গলায় বলল, দুজন এক কাজ করো, অফিসে যাওয়ার সময় গলায় একটা কার্ড ঝুলিয়ে ফেল, যেখানে লেখা থাকবে আমরা দুজন বিবাহিত পুরুষ মহিলা। আমাদের একটা 15 মাসের বাচ্চা আছে, দয়া করে আমাদের দিকে কেউ নজর দিবেন না। আইজান জাইনের কথা শুনে মুখে হাত ঢুকিয়ে বসে আঙ্গুল খেতে লাগল। আরশ নুসরাতের হাত থেকে ফোন নিয়ে নুসরাতকে বিছানায় বসিয়ে দিল। কাঁধ জড়িয়ে ধরে নুসরাতের পাশ ঘেঁষে বসল। আইজান পিছন থেকে আসল। নুসরাত আর আরশকে পাশাপাশি বসে থাকতে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট টেনে কেঁদে দিল। আরশ বিরক্তির চোখে তাকালো আইজানের দিকে। টেনে কোলে এনে বসিয়ে দিতে দিতে বলল, মা বাপকে একসাথে বসে থাকতে দেখলেই কান্না শুরু করিস কেন বলদ? ইশরাত দুজনের দিকে তাকিয়ে রইল। এক বাচ্চার বাপমা হয়ে এরা এখনও মারামারি আর ঝগড়া বাদ দেয়নি। একে অন্যের পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। ইনা আর জায়ান ভাইয়া কোথায়? আইজান সামনের দাঁত বের করে হাসল। ইশরাতের দিকে তাকিয়ে বলল, চানিমুনে। ইশরাত শব্দ করে হাসল। আইজানকে জিজ্ঞেস করল, এটা তোমাকে কে বলেছে আব্বা? আইজান সামনের 4টা দাঁত বের করে হাসল। নুসরাতের গালে মুখের সব থুথু লাগিয়ে বলল, আম্মা আম্মা মামা। আরশ ইশরাতকে বলল, দেখছো ইশরাত, এই বয়সে আমার ছেলেকে ও হানিমুনে সম্পর্কে বলছে। আমার ছোট্ট বাচ্চাটাকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে। এই অবগতি আমি মেনে নিতে পারলাম না। জাইন ইশরাতকে নিজের দিকে ক্যামেরা দেওয়ার কথা বলল। জাইনের দিকে ক্যামেরা ঘোরাতেই জাইন বলল, আরশ 2008 সালে দেশ থেকে ফিরার পর ছোট চাচ্চু আর ছোট আম্মু হানিমুনে যাওয়ার কথা শুনে তুই বলছিলি না নুসরাতকে নিয়ে তুইও হানিমুনে যেতে চাস। নুসরাতের বুক ধক করে উঠল। আরশ থতমত খেয়ে নুসরাতের দিকে তাকাল। তার বড় ভাই তার এত বড় রহস্য এভাবে ফাঁস করে দিল। নুসরাতের দিকে তাকাতেই দেখল নুসরাত তার দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আইজান আরশের গলা ধরে ঝুলে বলল, আম্মা আম্মা আব্বা আব্বা চানিমুন। আইজান কথা শেষ করে দাঁত বের করে খিলখিল করে হাসল। আরশ ঢোক গিলে আইজানকে কোলে নিয়ে দ্রুত রুম ত্যাগ করল। এক প্রকার ওখান থেকে পালিয়ে গেল। নুসরাত এবার তাকালো ইশরাতের দিকে। জিজ্ঞেস করল ইশরাতকে, বাবুদের জন্য কোনো নাম ঠিক করেছিস? ইশরাত না ভঙ্গিতে মাথা নাড়াল।
নুসরাত বলল, দুলাভাই এর কাছে ফোন দে। ইশরাত ফোন এগিয়ে দিল। জাইন ফোন হাতে নিয়ে নুসরাতের দিকে তাকাল। নুসরাত বলল, কোনো নাম ঠিক করেছেন দুল্লাভাই? হ্যাঁ ঠিক করেছি। আর নুসরাত মজা করা বন্ধ কর। আমি তোমার কিসের দুলাভাই? একমাত্র বোনের একমাত্র জামাইকে দুলাভাই ডাকব না তো কি ডাকব? নুসরাত ভুলে যাচ্ছ কেন? আমি তোমার এক সম্পর্কে চাচাতো ভাই, এক সম্পর্কের ভাসুর। তাহলে ভাই ডাকা জুৎসই নয় কি? নুসরাত কথা বাড়াল না। জাইনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি একটা নাম ঠিক করেছি। ছেলে হলে নামটা রাখবেন। নুসরাত কোনোরকম টেনে টুনে জাইনকে ভাইয়া ডাকল। সারা জীবন যাকে শালা বলে ডাকত আজ ভাইয়া ডাকতে গিয়ে অস্বস্তি হচ্ছে। ইশরাত শব্দ করে হেসে উঠল নুসরাতের মুখের দিকে তাকিয়ে। জাইন কপালে ভাঁজ ফেলে বলল, কি নাম? তেহরাব জোহান। জাইন মৃদু হেসে বলল, আইজানের সাথে মিলিয়ে নাম রাখতে চাচ্ছ? সুন্দর হয়েছে নাম। নুসরাত টেনে টুনে হাসল। ইশরাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখল নুসরাতের হাসি। যে মেয়ে আগে কথার সাথে হাসতে হাসতে লুটোপুটি খেত সেই মেয়ে এখন ঠোঁট চেপে হাসে। ভাইয়া মেয়ে হলে কি নাম রাখবেন বললেন না? ঈশানী জাইন। আইজান রুমে ঢুকতে ঢুকতে বলল, পুপ্পু পুপ্পু। ইশরাত হেসে উঠল। নুসরাত কপালে ভাঁজ ফেলে সামনে তাকাল। আইজান তাকে পুপ্পু পুপ্পু বলে ডাকছে। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা হ্যান্ডেল করে আসি তারপর তোকে কল দিচ্ছি। ইশরাত মুচকি হেসে বলল, যা হ্যান্ডেল করে আয়। নুসরাত কল কেটে দিল। ফোন ঢিল মেরে বিছানার এক পাশে রাখল। আইজানের দিকে তাকাতেই দেখল বিছানা ধরে উপরে উঠছে। নুসরাতের কাছে দৌড়ে আসল। পুপ্পু পুপ্পু। নুসরাত রাগী গলায় বলল, পুপ্পুকে? নুসরাত দরজার দিকে তাকাতেই দেখল আরশ দাঁত বের করে হাসছে। এক হাত 3/4 প্যান্টের পকেটে রাখা। নুসরাতের চোখ ছোট হয়ে আসল। আইজান নুসরাতকে পুপ্পু পুপ্পু বলে জড়িয়ে ধরতে গেল, নুসরাত ঠেলে সরিয়ে দিল। আঙ্গুল তুলে আইজানকে শাসিয়ে বলল, চুপ একদম চুপ। থাপড়ে গাল লাল করে দিব। কে তোমার পুপ্পু? সরো আমার থেকে। আমাকে স্পর্শ করবে না তুমি। আইজান ঠোঁট টেনে কেঁদে উঠল। নুসরাতকে আবার জড়িয়ে ধরতে গেলে নুসরাত ঠেলে দূরে সরিয়ে দিল। একদম কাঁদবে না বাজে ছেলে। আরেকটা আওয়াজ যদি মুখ দিয়ে বের হয় তাহলে মুখে কস্টেপ লাগিয়ে দিব। চুপ। আইজান নুসরাতের কাঁধে মাথা রেখে দুহাত দিয়ে গলা পেঁচিয়ে ধরে রাগে সামনের দাঁত দিয়ে কামড় মারল। নুসরাত ঠেলে দূরে সরাতে চাইল, ব্যথায় পারল না। আইজান শক্ত করে গলা পেঁচিয়ে নুসরাতের ধরে কাঁধে মাথা ফেলে দাঁড়িয়ে রইল। মাথা রাখা অবস্থায় বলল, আম্মা আব্বা। আম্মা আম্মা মা মা। আরশ দাঁত কেলানো বন্ধ করে বারান্দায় গেল। নুসরাত আইজানের কানে কানে বলল, ওই যে বারান্দায় তোমার মামা। মামার কোলে যাও। আইজান কোল থেকে নেমে গেল। বারান্দায় গিয়ে হাত বাড়িয়ে দিল কোলের উঠার জন্য। আরশ কোলে তুলার জন্য ঝুঁকতেই অপ্রার্থিব কথা শুনে তার মাথা ঘুরে উঠল। মামোমা মামোমা। নুসরাত রুমের ভিতর থেকে শব্দ করে হেসে উঠল। আইজানের উদ্দেশ্যে বলল, আব্বা মামাকে বল কোলে নেওয়ার জন্য। আইজান মামা আবার ডাকতেই আরশ চোখে মুখে অন্ধকার দেখল। নুসরাত বাহিরে তাকাতেই দেখল আরশ ধূপ করে সোফার উপর পড়ে গিয়েছে। নুসরাত হায় হায় করে বারান্দায় গেল। আইজান আরশের হাত ধরে টানছে আর মামা বলে ডাকছে। নুসরাত বারান্দায় দাঁড়িয়ে মাথা এক হাত দিল। আরশকে টেনে কাঁধে ভর দিয়ে নিয়ে আসলো রুমে। ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর 2 হাত ছাড়া মারল। হাত ব্যথা হয়ে গিয়েছে। মোটাকে টানতে গিয়ে আইজান আরশের পিঠে বসে মামা বলে ডাকতে শুরু করল। নুসরাত কোলে তুলে নিয়ে আইজানকে বলল, মামা ডাকতে হবে না বাবা। আব্বা ডাকো। বেচারা শখ নিতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। আব্বা বাবাব্বা। তোর বাপের হার্ট অতিরিক্ত ফুটবল। অতিরিক্ত শখ নিতে না পেরে সবসময় জ্ঞান হারিয়ে ফেলে। মায়ের মতো সাহসী জীবনে হবি। এসব ছোট ফুটবল হার্ট নিয়ে জীবনে মেয়ে পটাতে পারবি না। বুঝেছিস? আইজান মাথা নাড়াল। কোল থেকে নামার জন্য মুচড়া মুচড়ি করল। নুসরাত বিছানায় ছেড়ে দিল আইজানকে। আইজান আরশের পিঠের উপর বসে ডাকল, এই যে আব্বা বাবা বা আব্বা। আরশের জ্ঞান ফিরার পর থেকে ধ্যান মেরে বসে আছে। আইজান আর নুসরাতের দিকে ফিরে তাকাচ্ছে না। নুসরাত আর আইজান দুজন পিছনে বসে কথা বলছে। আরশ চুপচাপ বসে আছে। সে গভীর শোকাহত সাথে চিন্তিত। আইজানের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। ভবিষ্যতে তার ছেলে না তাকে মামা ডেকে বসে। এখনই তো মামা ডেকে তার হার্টের চলাচল কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়েছিল। আবার যদি ডাকে তাহলে সে তো টাটা হয়ে যাবে দুনিয়া ছেড়ে।
আরশ ঢোক গিলে এসে বসল নুসরাত আর আইজানের পাশ ঘেঁষে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ নুসরাতের দিকে তাকিয়ে থেকে গালে চুমু খেলে শব্দ করে। আইজান একবার আরশের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে নিজে নিজে কথা বলে খেলতে লাগল। আরশ নুসরাতের মুখ দু হাতের তালুর মধ্যে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকাল নুসরাতের চোখের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, শোন নুসরাত। নুসরাত চোখ তুলে তাকাল। আরশ নুসরাতের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আজ থেকে তুইও ভুলে যাবি আমি তোর চাচাতো ভাই ছিলাম আর আমি ভুলে যাব এককালে তুই আমার বোন ছিলি। নুসরাত ঠোঁট কামড়ে হেসে আরশের দিকে চোখের পাতা ফেলে তাকিয়ে বলল, কেন ভাইয়া? আরশ কাদো কাদো স্বরে বলল, আগে তো ভাইয়া ডাকতি না, এখন একটা বাক্যের সাথে লাগিয়ে ভাইয়া বলিস কেন? আমার ছেলে আমাকে মামা ডাকছে। কিছুক্ষণের জন্য আমার বাপাসের এই যন্ত্রের চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এই মরে গেলাম। ওটা আমার বাচ্চা না, গাধাটা বাপকে মামা ডাকে। আরশ নুসরাতের দুই হাত হাতের মুঠোয় নিয়ে বলল, তুইও ভুলে যা আমি তোর ভাই ছিলাম আর আমিও ভুলে যাচ্ছি তুই আমার বোন ছিলি। নুসরাত হাসল, আরশকে জ্বালানোর জন্য বলল, আচ্ছা ভুলে গেলাম, কিন্তু। আরশ অসহায় গলায় বলল, আবার কিন্তু কেন? আপনি তো আমার বোনের দেবর লাগেন, আবার আমার চাচাতো ভাইয়ের ভাই লাগেন, তাহলে তো আমারও ভাই আপনি। আরশ নুসরাতের পিঠে কিল মারল, চুপ বেডি, বেশি কথা বলিস তুই, থাপড়ে নাকবোচা বানিয়ে ফেলব। জেলাস আমার নাকের উপরে, আল্লাহ তো দেয়নি আমার মতো একটা সোজা নাক, তাই তো থাপড়ে তোত্তারা করার চেষ্টা করছেন। আরশ রাগী চোখে তাকিয়ে রইল। নুসরাতের কপালের সাথে কপালে লাগিয়ে ধূপ ধাপ মাথা দিয়ে বাড়ি মারল। নুসরাতের মাথায় ধাক্কা মেরে বলল, মহিলা মানুষ আসলেই তোত্তারা, বাজে মহিলা। নুসরাত খিলখিল করে হাসল। আইজান বিছানা থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে গেল। আরশ নুসরাতের দিকে রাগী চোখে তাকাল। নুসরাত আরশের বুকের বাপাশে হাত রেখে বলল, আপনার পাঁজরের হাড় কতটা বাজে তার তো ধারণা আপনি পেয়ে গেছেন তাই না? এখানে আমার কি দোষ? আপনার পাঁজরের হাড় যদি খারাপ আর তোত্তারা হয় তাহলে সেই পাঁজরের হাড় দিয়ে আমাকে তৈরি করলে আমি তো তোত্তারা হবই। আরশ নুসরাতের গাল চেপে ধরল। গুলুমুলু গাল চেপে ধরতেই ঠোঁট বের হয়ে আসল। আরশ আলগোছে ঠোঁটে চুমু খেয়ে নিল, তারপর শক্ত করে চেপে ধরল নিজের ঠোঁটের সাথে। নুসরাত ধস্তাধস্তি করে চুমু ভাঙল। আরশের বুকে দুই হাত দিয়ে ঠেলে দূরে সরাতে সরাতে বলল, দূরে সরুন বাজে লোক। এক বাচ্চার বাপ হয়েও এখনও চুমু খাওয়ার শখ মেটেনি। আরশ নুসরাতের চুল চেপে ধরে নিজের কাছে টেনে আনল। নুসরাতের ঘাড়ে দু হাত দিয়ে শক্ত করে ধরে বলল, চুপ বেডি, চুমু খাওয়ার সময় ডিস্টার্ব দিবি না। 2 দিন হয়ে গিয়েছে চুমু খেতে পারিনি। নুসরাত অবাক হয়ে বলল, গতকাল রাতে না গালে চুমু খেলেন? ওটা তো গালে খেয়েছিলাম, ঠোঁটে 2 দিন আগে লাস্ট খেয়েছিলাম। তোর ছেলের জন্য তো 1 মিনিটের বেশি চুমু খেতে পারলাম না। গাধাটা তোকে চুমু খেতে দেখলেই কান্না করে, মায়ের মতো গাধা হয়েছে। এই বয়সে এত আনরোমান্টিক ছেলেটা বড় হয়ে যে কি হবে এর আল্লাহ ভালো জানে। নুসরাত আরশকে দূরে সরাতে পারল না। সে আজ ঠায় নিয়েছে চুমু খাবে, চুমু খেয়েই উঠবে, তার আগে না। নুসরাত ধস্তাধস্তি বাদ দিয়ে বলল, আচ্ছা চুমু খাবেন কিন্তু আস্তে ধীরে। ডান। আরশ মাথা নাড়াল। নুসরাত গম্ভীর গলায় বলল, আগে ডান করুন। ডান। নুসরাত হ্যাঁ বলার আগেই আরশ ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠোঁট দু একটা কামড় মারল সময় ওয়েস্ট করার জন্য। কিছুক্ষণ পর আরশের ঠোঁট কিছুটা শিথিল হয়ে আসতেই নুসরাত আরশকে ঠেলে দূরে সরিয়ে দিল। আরশ বিরক্তির চোখে তাকিয়ে বলল, কি চুমু খেতে দিবি না? ডিস্টার্ব করছিস কেন? নিজে তো চুমু খাবি না, আমাকে ও চুমু খেতে দিচ্ছিস না। নুসরাত আরশের ঠোঁট চেপে ধরে সামনে ফিরিয়ে দিল। ইরহাম দরজার সামনে হা করে দাঁড়িয়ে আছে। ইরহামের কোলে আইজান। আইজানকে কোলে নিয়ে যেতে যেতে শুনিয়ে শুনিয়ে বলল, মা বাপ দরজা খুলে রোমাঞ্চ করছে আর ছেলে আম্মা আব্বা বলে বলে শেষ হয়ে যাচ্ছে। চল বাপ, তোর মা বাপ আগে রোমাঞ্চ শেষ করে নিক, তারপর না হয় তোকে নেবে। ভুল টাইমে তুই এন্ট্রি নিয়েছিস। তাদের রোমাঞ্চ করার সময় এখনও শেষ হয়নি। নুসরাত আরশের পিঠে থাপ্পড় মারল। আরশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অসভ্য লোক। আরে চুমু খাবো না, ধাক্কা মারছিস কেন? এখনও তো ঠিকভাবে চুমু খেতে পারলাম না। নুসরাত চোখ রাঙিয়ে তাকাল। আরশের পিঠে কিল মেরে বলল, এক বাচ্চার বাপ হয়ে গিয়েছেন, লজ্জা করে না লুচ্চামি করতে? আরশ দু পাশে মাথা নাড়াল। নুসরাত আরশের মুখে খামচি মেরে রুম থেকে বের হয়ে চলে গেল। আরশ বিড়বিড় করে বলল, এখানে লুচ্চা তারা চিহ্ন মিটা করলাম কি?
পয়লা মে 2027 রাত ৩টা। ইসরাতের হঠাৎ করে পেট ব্যথা শুরু হল। জাইন ইসরাতকে মুচড়ামুচড়ি করতে দেখে এগিয়ে গেল। ইসরাত ততক্ষণে উঠে বসেছে। ঘামে ভিজে গেছে পুরো শরীর। জাইন থাইগ্লাসের বাহিরে তাকাতেই দেখল বৃষ্টি হচ্ছে। ইসরাত পেটের ব্যথায় কান্না করে দিল। জাইন আকস্মিক ইসরাতকে কান্না করতে দেখে ভয় পেয়ে গেল। ইসরাতের দিকে তাকিয়ে কাপা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? ব্যথা উঠেছে। কথাটা শেষ করে ইসরাত ফুপিয়ে উঠল। জাইন ইসরাতের কান্না দেখে নিজের চোখের কোণে জল জমা হল। ইসরাতের সাথে নিজেও কেঁদে উঠল। ইসরাত জাইনের দিকে তাকাল। নাক টেনে জিজ্ঞেস করল, আপনি কান্না করছেন কেন? তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে রেই। ইসরাত জাইনের দিকে বিরক্তির চোখে তাকাল। পেট ব্যথার জন্য ঠোঁট কামড়ে জাইনের মাথায় থাপ্পড় মারল। জাইন ইসরাতের দিকে তাকিয়ে চোখের জল মুছল। বলদ লোক ক্রিস্টেবেলাকে ডাকুন। গাধার মতো বসে কান্না করছেন কেন? জাইন মাথা নেড়ে ক্রিস্টেবেলাকে নিয়ে আসতে গেল। ক্রিস্টেবেলার কেবিনে গিয়ে জাইন কথা বলতে পারল না কান্নার জন্য। ক্রিস্টেবেলা জাইনের দিকে বিরক্তির চোখে তাকিয়ে হাঁটা দিল ইসরাতের রুমের দিকে। তার ক্যারিয়ার জীবনে দেখা সবথেকে অদ্ভুত কেস এইটা। বাচ্চাগুলো যেমন দুনিয়ায় আসতে চাইছে না বাপ তেমন এগুলোকে আনবে বলে কান্নাকাটি করে সব শেষ করে ফেলছে। রাত 3:30 সময় ইসরাতকে ডেলিভারি রুমে নেওয়া হলো। ইসরাতকে ডেলিভারি রুমে ঢুকানোর আগে জাইন ইসরাতের হাত ছাড়ছিল না। ক্রিস্টেবেলা এক প্রকার টেনে নিয়ে গেছে ইসরাতকে ডেলিভারি রুমে। মনে মনে গালিও দিয়েছে জাইনকে দু-একটা। ভোর 4:50 সময় ডেলিভারি রুমের দরজা খুলে বের হয়ে আসলো একজন নার্স আর ক্রিস্টেবেলা। মৃদু গলায় কান্না করছে বাচ্চাগুলো। ক্রিস্টেবেলা জাইনের কোলে একটা শিশুকে তুলে দেওয়ার জন্য বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রেস মিস্টার জাইন, আপনার একটা মেয়ে এবং একটা ছেলে হয়েছে। জাইন কোলে নিল না, দুঃখী গলায় বলল, আমার স্ত্রী। আপনার স্ত্রী সুস্থ আছেন, এবার বাচ্চা কোলে নিন। জাইন দুজনকে হাত দিয়ে কোলে নিল। আইজানের তুলনায় এরা একটু বেশি ছোট। জাইন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মেয়ের দিকে। মেয়ের মুখের রং শ্যামলা হয়েছে। চোখের সামনে ভেসে উঠল নুসরাতের মুখ। জাইন বিড়বিড় করল, আর কারোর রং পেলি না মা, আমার জল্লাদ শালির রং পেলি। জাইন দুজনের কানে আজান দিল। ফিসফিস করে কানে কিছু বলল, তারপর ঠোঁট, গালে, নাকে চুমু খেল। বিড়বিড় করে বলল, আমার ঈশানী, আমার জোহান, আমার দুই কলিজা। জাইন দুজনকে কোলে নিয়ে ইসরাতের কেবিনে গেল। ইসরাতের দিকে তাকিয়ে তাকল অনেকক্ষণ। তারপর ইসরাতের কপালে চুমু খেল আলগোছে। বাচ্চাগুলো কান্না করছে মৃদু স্বরে। জাইন একবার বাবুদের দিকে তাকিয়ে ইসরাতকে ফিসফিস করে বলল, জীবনে সুখী হও, স্বামীর সাথে হাসি খুশি থাকো, সন্তান দিয়ে ফুটবল টিম বানাও। বাচ্চায় ঘর ভরে যাকেই দোয়া দিলাম তোমাকে রেই। মাথায় হাত বুলিয়ে দিতে পারলাম না কারণ দুজন আমার হাত জুড়ে বসে আছে। ভালো থেকো, সুস্থ থাকো, স্বামীর মন জুগিয়ে যুগ যুগ বেঁচে থাকো। কথা শেষ করে মৃদু হাসল জাইন।